সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা আজকের থেকে আমাদের ঘোরা শুরু করব। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্ট করেছিলাম ঐশ্বরিয়া রেস্টুরেন্টে, যেটা কিন্তু আমাদের হোটেলের খুব কাছেই ছিল। আর আমরা অর্ডার করেছিলাম লুচি তরকারি। আমরা বেরিয়েও পড়েছিলাম সাইট সিইংয়ের জন্য। আমাদের ড্রাইভার দাদাও একদম টাইমেই চলে এসেছিল। কিন্তু ভালো হয়েছে না? আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন তো হালকা বৃষ্টি পড়ছিল, তবে যেদিন আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়েছিলাম সেদিনকার ওয়েদার দেখে মনে হচ্ছিল আমাদের এখানে পুজোর আগের যেমন ওয়েদার থাকে ঠিক সেরকম। রাস্তায় যেতে যেতে অনেক সোলার প্যানেলও চোখে পড়ল। আর তারপরেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ফার্স্ট লোকেশন হিল প্যালেসে। তোমরা যখনই কেরালা ভ্রমণে আসবে, কোচিতে সাইট সিইংয়ের সময় অবশ্যই এই হিল প্যালেস তোমাদের লিস্টে রাখবে। জায়গাটি যেমন সুন্দর তেমন নিরিবিলি, এক কথায় অপূর্ব। প্যালেসটি বহু বছর পুরনো হলেও এখনও ভীষণ ওয়েল মেনটেন্ড। শোনা যায় 1865 সালে কোচিনের মহারাজা এই প্যালেসটি নির্মাণ করেছিলেন। এই প্যালেসে রয়েছে 8টি হল। এটি কেরালার ঐতিহ্যবাহী স্থাপত্যের একটি প্রধান উদাহরণ, যার বৈশিষ্ট্য হল ঢালু ছাদ, কাঠের খোদাই এবং প্রশস্ত উঠোন। 1980 সালে কোচিন রাজপরিবার কর্তৃক প্রাসাদটি কেরালা সরকারের কাছে হস্তান্তর করা হয়। হিল প্যালেসে অনেকটা সময় কাটিয়েই আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরেই চোখে পড়ল কোচিন শিপইয়ার্ড। আমাদের ড্রাইভার দাদাও কিন্তু আমাদের কোচি সম্পর্কে অনেক কথাই বলছিলেন। আমার জীবনে দেখা প্রথম কেরালার বাসগুলোর জানলায় কোনো কাচ থাকে না। তারপরেই আমরা চলে এসেছিলাম আমাদের নেক্সট লোকেশনে, ফোর্ট কোচি। কাঁচা মাছ গন্ধ। সমুদ্রের কি বিশাল ঢেউ, আমার তো দেখে ভয়ই লাগছিল। ফোর্ট কোচিতে গিয়ে পাশেই এই দোকান চোখে পড়ল, তাই ভাবলাম টুপি কিনে নেওয়া যাক। আর টুপিগুলো বেশ ভালোই লাগছিল। আর আমার না এই বো টাইপের ডিজাইনগুলো বেশ ভালো লাগে। ওকে আমি তাই পরে পরে দেখাচ্ছিলাম কোনটা আমাকে মানাচ্ছে, আর ভিডিও করে দিতে বলছিলাম। টুপি কিনেই তো আমি পরে নিয়েছিলাম। আর ফোর্ট কোচিতে সমুদ্রের এই ধারের রাস্তা দিয়েই আমরা হেঁটে চলেছিলাম। এখানে কিন্তু আশেপাশে অনেক আইসক্রিমের স্টলও ছিল। সমুদ্রের ধারে ঘুরতে এসে সি ফুড ট্রাই করবো না, সেটা কি হয়? তাই চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে আর অর্ডার করেছিলাম ফ্রেশ লাইম মিন্ট সোডা, যেটা কিন্তু পুরো মাইন্ড রিফ্রেশিং ছিল। আর দেখো এই যে ছোট্ট ছোট্ট টার্টেলগুলো, এই দোকানের দাদাই কিন্তু এই টার্টেলগুলোকে পোষে। আর আমার এই টার্টেলের ফ্যামিলিটাকে না খুব ভালো লেগেছিল। দেখো কি কিউট। আমার তো হাতে দিচ্ছিল ফার্স্টে, আমি তো খুব ভয় পাচ্ছিলাম, তাই ওকেই 3টে নিতে বলেছিলাম। আর ওর হাতে না একটা টার্টেল পটিও করে দিয়েছিল। আর এই যে দেখো দাদাটা কিন্তু পরে আমার হাতেও একটা টার্টেল দিয়ে দিয়েছিল। আর আমার তো বেশ ভয়ই লাগছিল ধরতে। আর এই যে ওরা কিন্তু এখানেই থাকে, ওদেরকে এখানেই দাদাটা খাবার জল সব কিছুই দেয়।
আমরা সেই রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম ক্র্যাব কারি, যেটা ছিল পুরো নেক্সট লেভেলের। এই জিনিসগুলো হলো স্টিম বয়লার্স, যা 1956 সাল থেকে প্রায় 20 বছর পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন লর্ড উইলিংডন এবং লেডি উইলিংডন। আর এই রাস্তার দুপাশ দিয়ে শোপিস, ফ্রিজ ম্যাগনেট, ব্যাগ আরও নানা ধরনের জিনিসপত্রের দোকানপাটও ছিল। তারপরেই আমরা চলে এসেছিলাম চাইনিজ ফিশিং নেট দেখতে, যা একসময় কেবল মাছ ধরার কাজে ব্যবহার করা হতো। তবে এখন পর্যটকদের জন্য এটি একটি প্রধান আকর্ষণের জায়গা। শোনা যায় 1350 থেকে 1450 খ্রিস্টাব্দের মধ্যে কুবলা খানের রাজসভার চীনা অভিযাত্রী ঝেং হে এই বিখ্যাত মাছ ধরার জাল প্রবর্তন করেছিলেন। মালায়ালামে যা চীনা ভালা নামেও পরিচিত। সেখান থেকে একটু এগিয়েই ছিল সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ। এটি ভারতে ইউরোপিয়ানদের দ্বারা নির্মিত প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি। এই চার্চেই কিন্তু বিখ্যাত অভিযাত্রী ভাস্কো দা গামাকে সমাহিত করা হয়েছিল। 14 বছর পর তার দেহ যদিও পর্তুগালে ফিরিয়ে আনা হয়েছিল, তবে গির্জার ভেতরে তার সমাধিস্থলটি এখনও স্পষ্টভাবে চিহ্নিত করা আছে, যা কিনা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। তারপরেই আমরা চলে এসেছিলাম কোচির অন্যতম আকর্ষণীয় স্থান জিউ টাউনে। মাটনচেরি প্যালেস এবং পারদেশি সিনেগগের মাঝখানে অবস্থিত এই জিউ টাউন, যা কিনা ছবির মতোই সুন্দর। প্রাচীন দোকানগুলির জন্যই এই জিউ টাউন বিখ্যাত। রাস্তার পাশে অবস্থিত ঔপনিবেশিক ভবনগুলি এখানকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এখানকার একটি দোকানে আমরা দুজনে কফিও খেয়েছিলাম, যার স্বাদ ছিল অতুলনীয়। তবে সেই দোকানে ভিডিও অ্যালাউ না থাকায় আমরা কোনো ভিডিও করতে পারিনি। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম মাটনচেরি প্যালেসে। আর এই প্যালেসের ক্লোজিং টাইম ছিল 5 PM, আর আমরা কিন্তু প্রায় 4:30টার দিকেই সেখানে পৌঁছেছিলাম। হয়তো সেদিন আমাদের ড্রাইভার দাদা ছিল বলেই আমরা সেখানে পৌঁছতে পেরেছিলাম। এই প্রাসাদের ভেতর তখনকার সময় রাজাদের ব্যবহৃত নানা ধরনের জিনিসপত্র খুব সুন্দর করে সাজানো রয়েছে। তবে যেহেতু ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা ফটো বা ভিডিও কিছুই নিতে পারিনি। এই প্রাসাদটি পর্তুগিজরা তৈরি করে 1555 খ্রিস্টাব্দে কোচির রাজা বীর কেরালা বর্মাকে উপহার হিসেবে দিয়েছিল। পর্তুগিজদের অনুসরণ করে কোচিতে আসা ডাচরা 1663 সালে প্রাসাদের কিছু সম্প্রসারণ এবং সংস্কার করে। তখন থেকে এই প্রাসাদটি ডাচ প্রাসাদ নামেও জনপ্রিয় হয়ে ওঠে। তার পাশেই ছিল কোচি ট্যুরিস্ট বোটিং সেন্টার। তবে জল খুব একটা পরিষ্কার না থাকায় আমরা আর বোটিং করিনি, দাঁড়িয়েই কিছুটা সময় কাটিয়েছিলাম। তারপরেই আমরা চলে এসেছিলাম সুভাষ বোস পার্কে। সমুদ্রের ধারে সন্ধ্যাবেলার সেই মনোমুগ্ধকর হাওয়া প্রাণটাকে যেন জুড়িয়ে দিয়েছিল। জগিং করছে মাঠের মধ্যে দিয়ে, যে যার মতো কাজ করছে, ওইরকম
এই পার্কটি কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে ছিল, সন্ধ্যার সময় কাটানোর জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। পার্কের পাশে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম কোচি মেরিন ড্রাইভে। এখানে ক্রুজ রাইডও করা যায়। সব মিলিয়ে সেদিন পুরো কোচি শহরটা আমরা খুব ভালো মতো ঘুরেছিলাম, আর এই শহরটা আমার খুব ভালো লেগেছে। বেরিয়েছিলাম আজকে সকাল 9:30টায়, আর এখন বাজে 9:15 মতো, মানে 45 মিনিট কম 12 ঘন্টা। আমরা আজকে সারাটা দিন কোচিতে ঘুরলাম। এক কথা দারুণ, ড্রাইভারও দাদা খুবই ভালো ছিল। তো এখন এই ফ্রেশ হব, কাল আবার সকালে বেরোনোর আছে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।